আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা আমি দই তৈরি করব একদম গ্রামের খাঁটি গরুর দুধ দিয়ে। এই যে দুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রামের একদম খাঁটি গরুর দুধ। এখানে 4 বোতলে প্রায় 7 লিটারের মতো দুধ আছে, তবে কিছু বরফ করা আর কিছু এখনও লিকুইড, যা কিনা কিছুক্ষণ আগেই দুয়ে আনা হয়েছে। এই দুধগুলা থেকে আমি এখন 2 লিটার দুধের দই তৈরি করব। আর এই দুধগুলা আনা হয়েছে আমি যে এলাকায় জায়গা নিয়েছি সেই এলাকায় একদম নিজেরা খাওয়ার জন্য যে ঘরে গাভী পালা হয় সেই রকম একজন ভাইয়ার কাছ থেকে আমরা এখন দুধ আনি জায়গা নেওয়ার পর থেকে। ঢাকায় আসার পরে অনেক খামারের দুধ খেয়েছি, তবে আমার কাছে কেমন যেন মনে হয় খামারের দুধগুলোতে কেমন যেন একটা গন্ধ আসে, যা কিনা গ্রামের দুধে থাকে না। আর যার জন্যই আমি দুধ খাওয়াটা একরকম ছেড়েই দিয়েছিলাম। যাক, আলহামদুলিল্লাহ গ্রামের দুধের ব্যবস্থা হয়ে গিয়েছে, এখন থেকে গ্রামের দুধ খাওয়া যাবে। তো আমি এখন 2 লিটার দুধের দই তৈরি করে নিচ্ছি। তো শুরুতে হচ্ছে মিষ্টিটা দিয়ে দিচ্ছি, মানে চিনিটা। 2 লিটার দুধের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি লাগবে। তো আমি 1.5 কাপ চিনির পুরোটা দিইনি, অল্প একটু চিনি রেখে দিয়েছি ক্যারামেল করার জন্য। ক্যারামেলটা করব এই জন্যই, আমরা যখন দোকান থেকে দই কিনে থাকি মিষ্টি দই, সেই দইগুলোর কিন্তু খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার থাকে। তো ওই যে কালারটা সেটা কিন্তু দুধকে জাল করে ঘন করে আনা হয় না, সেটা কিন্তু মূলত ক্যারামেল থেকেই করা হয়। তো সেজন্য আমি একটু ক্যারামেল করে নেব। তো ক্যারামেল করার সময় আমি যে চিনিটা ব্যবহার করছি, 2 লিটার দুধে যে 1.5 কাপ পরিমাণ চিনি আমি নিয়েছিলাম সেখান থেকে একটু চিনি বাঁচিয়ে রেখেছিলাম, কোয়ার্টার কাপের মতো হবে। সেই চিনিটা দিয়ে আমি এখন ক্যারামেল করে নিচ্ছি। তো সামান্য পানি দিয়ে দেখতেই পাচ্ছেন চিনিটা ক্যারামেল করে নিচ্ছি। যখন হালকা গোল্ডেন কালার হয়ে উঠেছে তখন কিন্তু আমি নাড়াচাড়া শুরু করে দিয়েছি। এই পর্যায়ে যদি নাড়াচাড়া না করি তাহলে এক পাশ থেকে পড়ে যাবে আর অন্য পাশ থেকে সাদা থেকে যাবে। এতে করে যে পোড়া অংশটা সেটা থেকে কিন্তু খুব বাজে একটা গন্ধ আসবে দইয়ের মধ্য থেকে আমাদের। তো এই যে ক্যারামেলটা যখন এরকম একটা লাইট কালার, সেই পর্যায়ে কিন্তু আমি দুধ অ্যাড করে দেব, আমাদের পাশে জাল করে রাখা যে গরুর দুধটা আছে সেটা। এই ক্যারামেলটাকে যদি আরেকটু ডার্ক কালার করা যায় এতে করে কিন্তু দইয়ের কালার দেখতে আরও বেশি সুন্দর হবে। তবে ক্যারামেলটাকে এই পর্যায় থেকে আরও বেশি ডার্ক করে ফেললে ক্যারামেলের একটা অন্যরকম গন্ধ দইয়ে আসে, যা কিনা আমার খেতে খুব একটা ভালো লাগে না। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা আরেকটু গাঢ় করে দিতে পারেন, এতে করে কালারটা আরও সুন্দর হবে। তবে আমি এর থেকে বেশি ডার্ক যে ক্যারামেলটা সেটার ফ্লেভার নিতে পারি না, তাই এরকম লাইট থাকা অবস্থায় আমি দুধটাকে মিশিয়ে ফেলেছি। এখন ক্যারামেল সহ দুধটাকে একটু জাল করে বাকি দুধটার সাথে আমি মিশিয়ে ফেলবো। আমার 2 লিটার দুধ ছিল, দুধটাকে আমি ঘন করে 1.5 লিটারের থেকে একটু কম করে নিয়েছি। তবে সেটা 1 লিটার না, মানে হাফ হাফ করে ফেলা যাবে না, তাহলে দইটা একটু আঠালো লাগবে খেতে। তো সেজন্য হচ্ছে 1 লিটার থেকে একটু বেশি আছে, তবে 1.5 লিটার থেকে একটু কম। এই পর্যায়ে এনে আমি হচ্ছে এখন দুধটা জাল করা বন্ধ করে দিয়েছি। ক্যারামেল মিশিয়ে আমি একটা টেবিলে নিয়ে এসেছি আর উপরে ফ্যান ছেড়ে দিয়েছি। এখন একটানা অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে ঠান্ডা করে নেব। এটাকে কিন্তু এভাবে রেখে ঠান্ডা করে নেওয়া যাবে না, এতে করে উপরে মোটা একটা সর পড়ে যাবে আর নিচের দুধটা পাতলা হয়ে যাবে। এতে করে আমাদের দইটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই পুরো এই দুধের মিশ্রণটার সঠিক টেক্সচার থাকার জন্য আমরা এটাকে একটানা নাড়াচাড়া করে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা কেমন করে নিয়েছি, একটা আঙ্গুল যখন আমি ডুবিয়ে ধরবো হাতে হালকা কুসুম গরম একটা অনুভব হবে, তবে এরকম লাগবে না যে আমার হাতটা জ্বলে যাচ্ছে। এই পর্যায়ে আমি আগে থেকে একটু দই পেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা মিষ্টি দই অথবা টক দই যে কোনো একটা দই সামান্য পরিমাণে মিশিয়ে নিলেই হবে। টক দই দেওয়া যাবে না বা এটা দেওয়া যাবে না ওটা দেওয়া যাবে না সেরকম কোনো কথা নেই। টক দইয়ের বীজ হিসাবে সামান্য মিষ্টি দই ব্যবহার করা যায়, আর মিষ্টি দইয়ের বীজ হিসাবে টক দইও ব্যবহার করা যায়। তো আমি এখন যেই পাত্রগুলোতে দই জমাবো সেই পাত্রগুলোতে দুধের এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। ছোট ছোট মোট 3টা পাত্রে আমি আজকে দই জমাবো। আর আজকে দইটা আমি টোটাল 2ভাবে জমিয়ে দেখাবো। একটা হচ্ছে আমি দই মেকারে বসাবো, আর একটা হচ্ছে একদম আদি যুগ থেকে যেভাবে দই বসানো হয় নর্মাল টেম্পারেচারে রেখে সেভাবে আজকে আপনাদেরকে দই জমিয়ে দেখাবো, তবে খুবই সহজ পদ্ধতিতে। তো আমি এখন সবার আগে হচ্ছে এই দইয়ের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি, ঢেলে তারপরে দই কিভাবে বসাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমি দই মেকারটা কারেন্টের লাইনে লাগিয়ে দিয়েছি, সুইচ অন করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি দইয়ের যে মাটির পাত্রটা সেটা বসিয়ে দিলাম। এই দই মেকারের সাথে কিন্তু একটা স্টিলের বাটি থাকে, চাইলে সেটাতেও বসানো যাবে, তবে আমার কাছে মাটির পাত্র বা কাচের পাত্রে বসানো যে দইটা সেটা খেতেই বেশি ভালো লাগে।
তো দইয়ের মিশ্রণটা বসিয়ে উপর থেকে একটা প্লেট দিয়ে আমি ঢেকে দিয়েছি, যাতে ভিতরের যেই বাষ্পটা আছে সেটা যেন না বের হতে পারে, কারণ ঢেকে রাখলে ভিতরে একটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে আর দইটা জমে যাবে। তো দ্বিতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে আমি এভাবে একটা ওভেনের ভিতরে দইয়ের যে মিশ্রণগুলো আমার বাকি ছিল সেটা বসিয়ে দিচ্ছি। এভাবে ডেকে জাস্ট বসিয়ে দিলেই হবে। যেহেতু ওভেনের চারপাশ থেকে বাতাস ঢোকার কোনো রকমের সম্ভাবনা নেই, ভিতরে একদম বন্দি একটা অবস্থাতে আমরা রাখি এটাকে। তো এভাবে রেখে দিলে হয় কি, ব্যাকটেরিয়া জমা হয়ে দইটা এমনিতেই বসে যায়, আর কম্বল বা টাওয়াল কোনো কিছু দিয়ে বসাতে হয় না। তো এই তো 4-5 ঘন্টা পরে আমি হচ্ছে দই মেকারের দইটা নামিয়ে নিয়েছি। আমার এই দইটা হয়ে গিয়েছে। সবগুলো দই আর কেটে দেখালাম না, আমার বাকি দইগুলোও হয়ে গিয়েছে। শুধু একটা দই আপনাদের সাথে কেটে দেখাচ্ছি, কারণ একটা খাওয়া হলে বাকি দইগুলো আমরা কেটে খাবো। সবগুলো দই যদি এখন কেটে ফেলি, দই কাটার পরে কিন্তু একটু পানি ছেড়ে দেয়, যার জন্য আপনাদের সাথে শুধু একটা দইই কেটে দেখাচ্ছি, বাকি দইগুলো আর কেটে দেখালাম না। তো প্লিজ একটু সবাই দেখেন দইটা ঠিক কত সুন্দর করে জমে গেছে। দই মেকারে বসানো দইটা 4 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যেই বসে যায়। খুব ইয়াম্মি হয়েছে দইটা, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো দই কাটতে কাটতে হঠাৎ করে আমার বাসায় কলিং বেল বাজলো। এই তো আমার বাসার ফার্নিচার চলে এসেছে, আমার শখের ফার্নিচার, আমার অনেক ভালোবাসার ফার্নিচার। আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমি রমজানের আগে ডাইনিং টেবিল এবং সোফা অর্ডার করেছি। তো ওনারা হচ্ছে আমাকে যেই ডেটে, মানে ঈদের 3 দিন আগে আমাকে এগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল, তবে ওনারা দিতে পারেনি আমাকে সময় মতো। তো আমি ভেবেছিলাম সময় মতো একসাথে টেবিল এবং সোফা সব কিছু আমার বাসায় চলে আসবে, সেটা ভেবেই হচ্ছে আমি আমার বাসার আগের যে ডাইনিং টেবিল এবং সোফা ছিল সেগুলো আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি আমার ননাসের বাড়ির জন্য। তো যখন পাঠিয়ে দিয়েছি তার 2 দিন পরে ওনারা খবর দিল যে ম্যাডাম আমরা টেবিলটা দিতে পারবো, তবে সোফার কাজটা হয়নি, সোফার কাজটা অনেকটুকু সময় লাগবে, আপনি যে ডিজাইনটা দিয়েছেন। তো খবরটা শুনে আমি একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম যে সামনে ঈদের সময় আমার অনেক গেস্ট আসবে, তাদেরকে আমি কোথায় বসাবো। তো ওনাদেরকে বলার পরে ওনারা বলল যে ম্যাডাম আমাদের কাছে যে সোফাটা এখন বের করছে ওনারা, এই সোফাটা আছে আমাদের কোম্পানিতে, একটা এক্সট্রা সোফা আছে, আপনি আপাতত নিয়ে ইউজ করতে পারেন, যখন আপনারটা হয়ে যাবে তখন আমরা এটা নিয়ে যাব আর আপনার সোফাটা দিয়ে যাব, আপনি আপাতত এটা ব্যবহার করতে পারেন। তো সেজন্যই হচ্ছে ওনারা সোফাটা দিয়েছিল। গত 2-3 মাস ধরে ব্যবহার করেছি। আমার সোফাটা তৈরি করতে একদম 6 মাস সময় নিয়েছে ওনারা। যদিও সোফাটা অনেক বেশি ডিজাইন করা ছিল, অনেক কাজ ছিল, গোল্ডেন কালারের টোটাল পলিশ করা, আর এই পলিশের কাজটাই নাকি সবাই পারে না। তো ঠিক আছে, সোফাটা বাসায় এনে আপনাদের সাথে আবারও শেয়ার করছি।
সবাই দেখতেই পেলেন আমার শখের ফার্নিচারটি। অনেক শখ করে এই ডিজাইনটি আমি দিয়েছি, আর ওনারাও আলহামদুলিল্লাহ একদম হুবহু ডিজাইন আমাকে দিতে পেরেছে। যদিও 6 মাস সময় নিয়েছে, একটু বেশি অপেক্ষা করতে হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ আমার শখের ফার্নিচারটি ঠিক আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা করেই ওনারা দিয়েছে। আর টোটাল ওভারঅল এটা সেগুন কাঠে করানো। তো এই কালারের যে পলিশটা আমি করিয়েছি টোটাল গোল্ডেন কালারের, এটাই ওনাদের ক্যাটালগে দেওয়া ছিল, তাই আমি টোটাল গোল্ডেন পলিশ করিয়েছি উপরে। তো এই পলিশটাই হচ্ছে সব মিস্ত্রিরা করতে পারে না, লকডাউনের জন্য দীর্ঘদিন ধরে ওনাদের কোম্পানি বন্ধ ছিল, যার জন্যই হচ্ছে সোফাটা আমার হাতে আসতে একটু বেশি সময় নিয়েছে। তবে যাই হোক, একটু সময় নিয়ে হলেও আমাকে আমার ফার্নিচারটা ভালো মতো বুঝিয়ে দিয়েছে, এটাই শুকরিয়া। তো ঠিক আছে, সবাই এই পর্যন্তই আজকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখন হচ্ছে ফার্নিচারগুলো সবগুলো মোটামুটি ম্যাচিং, টেবিল ক্যাবিনেট সব কিছু মিলিয়ে সোফা সহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, নতুন আরও একটা এপিসোডে সবার সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।